প্রিয় দর্শক, 11ই ফাল্গুন আর 24শে ফেব্রুয়ারির আজকের সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সোমবার, 11ই ফাল্গুনের এই সকালে সবাইকে স্বাগত জানিয়ে আমরা নানা ধরনের পত্রপত্রিকা, আমাদের জাতীয় পত্রপত্রিকা যা আছে সব কিছু নিয়ে আপনাদের সামনে অনলাইন অফলাইন সব কিছু মিলিয়ে সর্বশেষ সংবাদ সেটিও কিন্তু আমাদের সঙ্গে আছে। একেবারে তাজা সর্বশেষ সংবাদটিও আমরা জানাবো। যারা আজকের সকালে আমাদের সঙ্গে আছেন তাদেরকে স্বাগত জানাই, কারণ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই সময়টিতে আমরাও চাই আপনাদের সঙ্গে সংবাদ বিনিময় করতে। নিশ্চয়ই সঙ্গে আছেন, চলুন আমাদের নানা ধরনের সংবাদের রাজ্যে। আর সেই সঙ্গে বলে রাখি যে আমাদের সঙ্গে প্রতিদিন একজন অতিথি থাকেন সংবাদ বিশ্লেষণে। তিনি কোনো একটি বিষয়ের, আমাদের যেটি সংবাদের শিরোনাম হয় তেমনি বিষয়ের বিশ্লেষণ করে থাকেন। আমাদের আজকের অতিথি টেলিকমিউনিকেশন সেক্টর থেকে এসেছেন। বিষয়টি থাকবে হচ্ছে নারীর ক্যারিয়ার গঠন, তার চ্যালেঞ্জ, উপার্জনবিহীন নারীর জীবনাচরণ, সব কিছু নিয়ে তিনি কথা বলবেন। তো চলুন আজকে আমাদের পত্রিকার ভুবনে যাই। আমি সঙ্গে আছি ডক্টর মঞ্জুরুল হক। প্রথমেই সময়ের আলো নিয়ে আমরা একটু কথা বলি। সময়ের আলো বলছে আজকে 24শে ফেব্রুয়ারি, 11ই ফাল্গুনের সকাল। একেবারে সকালের প্রথম যে হেডলাইনটি 4 কলামের এবং লাল কালিতে, তার মানে সময়ের আলো সবচেয়ে গুরুত্ব দিচ্ছে যে সংবাদটির, সেটি হচ্ছে এবার নির্বাচনী ইফতার। ড্রপ হেডে লেখা হলো হোটেল রেস্তোরাঁ বুকিং শুরু। এই ইফতারের যে একটি কালচার আমাদের রয়েছে সেটি কিন্তু শুরু হয়ে গেছে। দীর্ঘদিন পর সম্পূর্ণ বাধামুক্ত পরিবেশে ইফতার অনুষ্ঠান করতে যাচ্ছে বিএনপি। গত কয়েক বছর দলটি প্রশাসন ও আওয়ামী লীগের বাধায় নির্বিঘ্নে ইফতার অনুষ্ঠান করতে পারেনি। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার পরে এবারই হবে বিএনপির স্বস্তির ও গোছানো ইফতার। ইফতারের মোড়কে বিএনপি ভোটের রাজনীতিকে সামনে রাখবে। এর সামনে রয়েছে বিশেষ করে ইসলামপন্থী দলগুলোর কাছে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে তাদের কর্মসূচিগুলি এই দলটি। নিচে একটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সময়ের প্রিয় খেজুরের ছবি। দীর্ঘদিন পর বাধামুক্ত পরিবেশে হবে ইফতার। জামায়াত ও ছাত্রদের নতুন দলকে দাওয়াত দেবে বিএনপি। লক্ষ্য দ্রুত জাতীয় নির্বাচনের পক্ষে জনমত তৈরি করা। ইফতার হলো সম্পর্ক বাড়ানোর বড় মাধ্যম। ইফতারের আগে মানুষ সব ভেদাভেদ ভুলে যায়। আপার ফোল্ডে সময়ের আলো এগুলো লিখল। আবার একটি খবর হচ্ছে শ্রেণীকক্ষ ছেড়ে আন্দোলনে। প্রতিদিনই বিভিন্ন দাবিতে শ্রেণীকক্ষ ছেড়ে আন্দোলনে রাজপথে নামছে শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার অন্যতম প্রত্যাশা ছিল শিক্ষা খাতে বড় সংস্কার। লিড নিউজে একটু বলেছে এরা, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নেমেছে শিক্ষকরা। প্রাথমিক, মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর শ্রেণীর সব শিক্ষকরা দাবি নিয়ে মাঠে নেমেছেন। সরকারের কাছে থেকে দাবি আদায়ে সংবাদ সম্মেলন, মানববন্ধন, কর্মবিরতি, অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। এমপিওভুক্ত, নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের একযোগে এমপিওভুক্ত করার দাবি, এটি জানাচ্ছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ। এটি আমরা দেখছি যে শ্রেণীকক্ষ ছেড়ে পড়াশুনোর একটু বিঘ্নই হচ্ছে। আমাদের ছাত্র শিক্ষক ছাত্রীরা, আমাদের শিক্ষার্থীরা সবাই এখনও রাজপথে নামছেন। বিষয়টি হচ্ছে যে দাবিগুলো রয়েই গেছে। এত বিশাল দাবি, জীবনের শিক্ষাক্ষেত্রের দাবিগুলো, এগুলি উঠছে এখন। ইলন মাস্ককে সফরের আমন্ত্রণ জানিয়ে চিঠি প্রধান উপদেষ্টার। বা পাশে আহতদের দেখতে গিয়ে হাসিনার নির্দেশ, নো ট্রিটমেন্ট, নো রিলিজ। গুলিতে মারা গেছে এই কথাটিও লিখতে দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেটে। লোয়ার ফোল্ডে যায় একটু। বাংলাদেশ পাকিস্তান সরাসরি বাণিজ্য শুরু, স্বাধীনতার পর এটি প্রথম উদ্যোগ, এটি বলছে সময়ের আলো। 25শে ফেব্রুয়ারিকে
জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা, রাজধানীতে ব্যবসায়ীকে গুলি, 200 ভরি স্বর্ণ লুট। দর্শক, আমরা দেখছি যে এই সময়ের ভেতরে মানে ডাকাতি, রাহাজানি, লুট এ বিষয়টি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। শিবিরের সংবাদ সম্মেলন, ছাত্র দলের একটি বিবৃতি আছে। ছাত্রদল বলছে যে ছাত্র দলে ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছেন শিবির সভাপতি। আর পরের সংবাদটি হচ্ছে মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করবে। এটি লিড নিউজে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে বলে মনে করে ছাত্রদল। তারও ডান পাশে সেই ডাকাতির একটি খবর। ডাকাতের হানায় নিজ বাড়িতে অভিনেতা আজাদ গুলিবিদ্ধ। আশুলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। এ সময়ে আজাদকে রক্ষার্থে গিয়ে আসলে হামলা করা হয় তার মা ও স্ত্রীর উপর। গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, তার মা ও স্ত্রীকে রাজধানীর উত্তরায় শিব ইন্টারন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়েছে। এটি আর উগ্র বামপন্থীদের ভোট দিতে $29 মিলিয়ন খরচ বলেছেন ট্রাম্প। ট্রাম্পের এই কথাটি রয়েছে। ঠিক তার নিচে আমরা রাস্তায় বেরোলেই যে কানে হাত দিতে হয়, প্রচণ্ড শব্দে হর্ন বাজানো হয়, তার একটি ছবি। কদম ফোয়ারার মোড়ে হর্ন বাজানো পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়ের পক্ষ থেকে চালানো হয় প্রচার। আমরা আসলে হর্ন দিয়ে আমাদের স্কুলগামী ছাত্রছাত্রীদের, রোগীদের অবস্থা প্রায় শেষ করে ফেলি। প্রিয় দর্শক, প্রথম সময়ের আলোর যে প্রথম সংবাদগুলি ছিল এটি আমরা পেয়েছি। আমরা বলছিলাম যে আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি যোগ দেবেন। চলুন একটু অতিথির সঙ্গে যাই। নারীর ক্যারিয়ারের চ্যালেঞ্জ এবং উপার্জন এ বিষয়ে আমাদের আজকের অতিথি টেলিকমিউনিকেশন কোম্পানির এই সেক্টরের ফার্স্ট নেটওয়ার্ক টেকনোলজি এই কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আজমেরিনা সাহানি। আজমেরিনা সাহানি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আজমেরিনা সাহানি, এশিয়ান টেলিভিশনের এই সংবাদ বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাই। শুভ সকাল, কেমন আছেন? এশিয়ান সংবাদ বিশ্লেষণের সাথে যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমরা দেখেছি যে নানা দিকে আপনাকে কাজ করতে হয়, বিশেষত কর্পোরেট যে সেক্টরগুলিতে এখানে কাজ করতে হয়, এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে চ্যালেঞ্জিং পেশায় আপনাকে কাজ করতে হয়। সারাদিন মিটিং চলে বিভিন্ন কোম্পানির সঙ্গে, এবং টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে আপনাকে কাজ করতে হয়। আমরা একটু জানতে চাচ্ছি যে নারীর ক্যারিয়ারের যে সব চ্যালেঞ্জ, তার ক্যারিয়ার তৈরি করতে চ্যালেঞ্জগুলো কীরকম আপনি সামনে থেকে দেখেন, এগুলো কিভাবে অতিক্রম করতে হবে আমরা একটু জানতে চাই। আর পরের কথাতে জানবো যে উপার্জন ছাড়া, আত্মনির্ভরশীল নারী হওয়া ছাড়া আসলে আমাদের নারীরা কোন অবস্থানে, যেখানে বাংলাদেশের 50% হচ্ছে নারী শক্তি। আজমেরিনা সাহানি, স্বাগত জানাচ্ছি আলোচনায়। সমাজ ও সভ্যতার অগ্রযাত্রায় নারীর অবদান এবং ভূমিকা আসলেই অনস্বীকার্য। সেই যুগ যুগ ধরে আমরা দেখে আসছি পুরুষের পাশাপাশি নারীর মেধা, শ্রম, মনন এবং তার মননঋদ্ধ যে চেতনা, সেই চেতনাকে কাজে লাগিয়ে একটি সমাজ এবং একটি রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান কিন্তু আসলে অনস্বীকার্য। তো এই যে নারীর যে অগ্রযাত্রা, নারীর যে পথ চলা এবং তাকে স্বনির্ভর করার যে প্রয়াস, তার পিছনে একজন নারীকে প্রতিনিয়তই বিভিন্ন প্রতিকূল সমস্যার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে আমি বলবো, আমরা যে নারী স্বাধীনতার কথা বলি, নারী মুক্তির কথা বলি, আমাদের যদি অর্থনৈতিকভাবে কোনো নারী স্বাবলম্বী না হন, অর্থনৈতিকভাবে যদি কোনো নারী তার নিজের মতো করে চলতে না পারেন, স্বাচ্ছন্দ্য না থাকে, তাহলে আমাদের নারী মুক্তি কখনোই সম্ভব হবে না। আমি যে সেক্টরটিতে রয়েছি, টেলিকমিউনিকেশন কোম্পানি, আমার কোম্পানির নাম হচ্ছে ফার্স্ট নেটওয়ার্ক টেকনোলজি। এখানে আমি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে রয়েছি।
প্রতিনিয়তই আমাকে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, এবং একই সাথে আমি আমার যে হ্যাপি পার্টনার্স যারা আছেন, তাদের যে টপ ম্যানেজমেন্ট গুলি রয়েছে, সেখানে তাদের সাথে আমার যে মিটিং গুলো প্রতিনিয়ত ডিল করতে হয়, সেখানে আমার বিভিন্ন ধরনের কমিটমেন্ট, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ সম্মুখীন হতে হয়। একইভাবে আমি বলবো, নট অনলি শুধু আমার সেক্টর নয়, প্রতিটি সেক্টরেই মেয়েদেরকে প্রতিনিয়তই বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করে এগিয়ে যেতে হয়। ক্যারিয়ার গঠনে একজন নারী তার মেধা, মনন এবং তার যে মূল্যবোধ, এটিকে কাজে লাগিয়ে সামনে চলার যে অভিপ্রায়, সেখানে প্রচুর প্রতিকূলতা রয়েছে আমাদের। সেক্ষেত্রে যদি বলি, আমাদের পারিবারিক প্রতিকূলতা বা সীমাবদ্ধতা, প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা রয়েছে, পারিপার্শ্বিক সীমাবদ্ধতা রয়েছে। একই সাথে বলবো যে আমাদের সাংস্কৃতিক যে পরিবেশ, সেখানেও আমাদের বিভিন্ন রকমের সীমাবদ্ধতার মধ্য দিয়ে যেতে হয়। আজমেরিনা শাহানি, আমরা একটু মানে একটু নির্দিষ্টভাবে জানতে চাই যে নারীরা যারা বাইরে কাজ করছেন, পারিবারিক সামাজিক কি ধরনের অসুবিধাগুলো তারা মুখোমুখি হয়ে কর্মক্ষেত্রে আসেন? কর্মক্ষেত্রের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে একই সাথে একজন নারীকে ব্যালেন্স করতে হয়। তার পরিবার যেমন তার ফার্স্ট প্রায়োরিটিতে থাকে, একই সাথে তার যে প্রফেশনকেও তাকে প্রাধান্য দিতে হয়। সেক্ষেত্রে হয় যে নারী যদি যখন তার পরিবারকে প্রাধান্য দিতে যায়, তখন তার প্রফেশনালিজম থেকে সে একটু হলেও বিচ্যুত হয়ে যায়। আবার সেম টাইমে যদি সে প্রফেশনকে প্রাধান্য দেয়, তখন সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়। সংসার, সন্তান, লালন পালন বা পরিবারের প্রতি যে একটা নারীর যে দায়িত্ব, যে ভূমিকা, সেখান থেকে কিছুটা হলেও তাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এই দুদিকেই ব্যালেন্স করে, হ্যাঁ, এই দুদিকে ব্যালেন্স করার বিষয়টি আমরা ব্যালেন্সের বিষয়টি আছে, যেটা কিনা একটা পুরুষের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। পুরুষ কিন্তু শুধুমাত্র তার কর্মস্থল, তার প্রফেশন, এগুলি নিয়েই কিন্তু সে ব্যস্ত থাকতে পারে। বাট একই সাথে একজন নারী মানে তার অফিস ডেস্কে বসেও কিন্তু তার গোটা সংসারটাকে মাথায় নিয়ে তাকে কিন্তু তার প্রফেশনালিজম চালিয়ে নিতে হয়। এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে কর্মক্ষেত্রে নারীর কি কি ধরনের মোটামুটি আপনার দেখা যে অসুবিধাগুলো হয় নারীর ক্ষেত্রে, সার্বিকভাবে কি কি ধরনের অসুবিধাগুলো একজন নারীকে কর্মক্ষেত্র মুখোমুখি হতে হয়? হ্যাঁ, কর্মক্ষেত্র বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে তার। একই সাথে যেমন একজন পুরুষ এমপ্লয়ি, যে সে কিন্তু তার হচ্ছে সে তার পজিশন, তার ইনক্রিমেন্ট, তার স্যালারি, এভরিথিং নিয়ে কিন্তু সে, হ্যাঁ, দর কষাকষি বলেন বা যেটা সে করতে পারে। বাট একজন নারী কর্মী কিন্তু সেটি, নারী এমপ্লয়ি কিন্তু সেটা সহজে করতে পারে না। তার সামাজিকতা বলেন, তার প্রতিবন্ধকতা, বিভিন্ন রকম ইস্যু মাথায় রেখে কিন্তু তাকে চলতে হয়। একই সাথে যদি কোনো কর্মস্থলে নারী বান্ধব যদি পরিবেশ না থাকে, নারী কর্মী বান্ধব যদি পরিবেশ না থাকে, তাহলে সেখানে তার তাকে সার্ভাইভ করা তার জন্য খুব কঠিন হয়ে যায়। এই যে কর্মস্থলের পরিবেশটা বলছেন, এটি বানিয়ে দেবার দায়িত্ব তো আসলে পুরুষের, কারণ পুরুষ যদি কর্মস্থলের পরিবেশটা নারীর জন্যে সুগম না করে, তাহলে নারীর সেখানে কাজ করা খুবই কঠিন। যদিও আমরা দেখতে পাচ্ছি যে নারী পুরুষের চেয়ে অফিসের কাজে বা আত্মকর্মসংস্থানের কাজে বেশি গতিশীল, বেশি আন্তরিক। বিষয়টি কি ঠিক? আমি একদমই সহমত পোষণ করছি, কারণ একজন নারী যেমন তার সংসারটিকে যেমন খুব যত্ন করে লালন করে, একই সাথে তার কর্মস্থলে তার যে ডিউটি, তার যে দায়িত্ব এবং তার যে কাজগুলি, সে কিন্তু খুব সুন্দর করে, মানে একদম আন্তরিকতার সহিত গুছিয়ে সুন্দর করে কিন্তু সেখানেও সেটা করতে চেষ্টা করে। এখানে কিন্তু তার কোনো মানে কাজের যে সমতা বা তার যে দায়িত্ব, সেখানে কিন্তু কোনো বিভেদ থাকে না। একটা ছোট্ট প্রশ্ন করে আমরা শেষের দিকে যাব, সেটি হলো আপনারা যারা বড় পদে কাজ করছেন, বিভিন্ন রকম চ্যালেঞ্জ দেখছেন, ঘরে বাইরে, দেশের বাইরে যেতে গেলেও চ্যালেঞ্জ আছে সংসারের। একজন নারী যিনি উপার্জন করছেন না, তাহলে তার জীবনটি কীরকম? মানে যাকে প্রত্যেকটি মুহূর্তে সামান্য একটি রিক্সা ভাড়ার জন্যেও টাকা চাইতে হচ্ছে, এরকম জীবনটা কীরকম? আসলে আমি মনে করি নারীর উপার্জনই হচ্ছে নারীর ক্ষমতায়ন। উপার্জনবিহীন কোনো নারী সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না, এবং সে খুবই অসহায় মানে ফিল করে। যার কোনো উপার্জন নাই, যে নারীর কোনো উপার্জন নাই, ফিনান্সিয়ালি যে নারী স্ট্রং না,
তার আসলে কোনো সমাজে কোনো মুক্তি নাই, স্বাধীনতা নাই। একই সাথে সে মানে সমাজ, পরিবার এবং সবার কাছে একজন বোঝা স্বরূপ। তা আমি মনে করি নারীর উপার্জনই হচ্ছে নারীর ক্ষমতায়ন এবং নারীর স্বাধীনতা বা নারীর মুক্তি। আমরা যাই বলি না কেন, অর্থনৈতিকভাবে যদি কোনো নারী স্বাবলম্বী না হয়, তবে নারী মুক্তি কখনো সম্ভব নয়। আজমেরিনা শাহানি আমাদের আজকের এই সকালে সময় দেবার জন্য, এশিয়ান সংবাদ বিশ্লেষণে সময় দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই নারীর কেরিয়ার নিয়ে কথা বলার জন্য আবারও আমাদের কখনো না কখনো দেখা হবে। শুভেচ্ছা রইল। এশিয়ান টিভিকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আজমেরিনা শাহানির কথা, যিনি একটি টেলিকমিউনিকেশন কোম্পানির অন্যতম একজন প্রধানতম বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করে যাচ্ছেন। নারীর উপার্জন, নারীর ক্যারিয়ার সব কিছু নিয়ে তিনি কথা বলছেন। দেশ রূপান্তর বলছে আমাদের আজকে, ডেভিল হান্টেও বাড়ছে ডেভিল। তার মানে এই ডেভিল কমছে না। হাসিনা ও পরিবারের নামে প্লট বরাদ্দের নথির খোঁজ নেই। ডান পাশে একটি ছবি, এই ছবিটি হলো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের। এটি হচ্ছে নারী ধর্ষণ এবং নারীর প্রতি যে অপমান, যে শ্লীলতাহানি, তার বিরুদ্ধে কথা বলছেন ছাত্রছাত্রীরা। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। অপরাধীদের পরিচয় প্রকাশ করা, সমাজকে সচেতন করো, এই ধরনের প্ল্যাকার্ড নিয়ে আমাদের শিক্ষার্থীরা দাবি জানাচ্ছেন। ইন্টার্ন চিকিৎসক শিক্ষার্থীদের আন্দোলনে চিকিৎসা ব্যাহত। এই হলো আমাদের মোটামুটি এই পত্রিকাটির খবর। আমরা একটু জনকণ্ঠের দিকে যদি তাকাই, জনকণ্ঠ বলছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হচ্ছে পুলিশ। আমরা জানি কিশোর গ্যাং সম্প্রতি অত্যন্ত বাড়াবাড়ির পর্যায়ে অত্যাচারিত হচ্ছে দেশের মানুষ। 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা। এর লোয়ার ফোল্ডে যেটা আছে, রাষ্ট্রীয়ভাবে ব্যাংক লুটের ঘটনা একমাত্র এই দেশেই ঘটেছে। ঝিনাইদহে ফের মাথাচাড়া দিয়ে উঠছে চরমপন্থীরা। জনকণ্ঠ ইত্তেফাকের দিকে একটু তাকাই, আসুন। ইত্তেফাক বলছে অফিসারদের মাথার দাম 5 লাখ টাকা। বিষয় হচ্ছে জওয়ানরা এ কথা কেন বলল আজও জানতে পারিনি। কথাটা বলা হচ্ছে ইত্তেফাককে দেয়া সাক্ষাৎকারে। শহীদ লেফটেন্যান্ট কর্নেল সাইফের স্ত্রী শাহিনুর পারভিন কথাটি বলেছেন। 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা হবে। ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি। তারেক রহমান বলছেন ওদিকে সরকার সম্ভবত তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যেই মধ্যমায়ের ফাঁদে রয়েছে, ডক্টর জাহিদ হোসেনের কথা। এই যে ছবিটি দেখেছিলাম একটু আগে, আমরা একেবারে শেষ পর্যায়ে। প্রিয় দর্শক, চলুন আগামীকাল আবার দেখা হচ্ছে, আবার এই এশিয়ান সংবাদ বিশ্লেষণে আবারও দেখা হবে, সংবাদ নিয়ে কথা হবে। শুভেচ্ছা রইল সবার জন্য।